প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। দর্শক, এখন ঈদ চলছে, ঈদের সময় আমরা ঈদের স্মৃতি নিয়ে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব স্যার, সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যার, আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব তানভীর আহমেদ। স্যার, আমরা যেহেতু ঈদের সময় চলছে, আমরা একটু ঈদ স্মৃতি নিয়ে আলোচনা করব। আপনার কাছে প্রথমে জানতে চাইব, আমরা স্বাভাবিকভাবে ঈদ বলতে তো ছোটোবেলার স্মৃতিকে বুঝি, আর কোরবানির ঈদে বিভিন্ন রকম স্মৃতি থাকে, পশু ক্রয়, জবই থেকে শুরু করে অনেক কিছুই। আপনার ছোটোবেলার ঈদ স্মৃতি বা ছোটোবেলায় ঈদ কেমন কাটাতেন? শুরুতে আমি ডক্টর টিভি এবং দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহা বা কোরবানির ঈদ আমাদের সবার কাছে একটি অন্যরকম ঈদের ঈদ, এবং এই ঈদটা অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা বড় ঈদ বলতাম। বড় ঈদ বলার কারণ হচ্ছে যে আমরা রোজার ঈদ বা ঈদুল ফিতর, যেটা 30 দিন সিয়াম সাধনার পর আমরা এটা উদযাপন করি, এবং বেশিরভাগ সময় আমরা রোজার ঈদটা যে যেখানে আছে ওইখানে পালন করি। কিন্তু কোরবানির ঈদ দেখা যায় যে ঢাকা শহর বা অন্যান্য যে শহর, বড় বড় শহর, ওইখান থেকে সবাই দেশের বাড়িতে চলে যায়। এবং এই চলে যাওয়ার যে ব্যাপার, সেটার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে সবাই যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা ছোট যারা আছে তাদের সমবয়সী যে কাজিন, তাদের সাথে দেখা হবে। এছাড়া এটার প্রস্তুতিও অনেক, যেহেতু এটা কোরবানির ঈদ, আমরা গরু কোরবানি দিব বা ছাগল। আমাদের দেশে যেহেতু উটের প্রচলনটা কম, এই দুইটা জিনিস। এবং এর জন্য আরও আপনি জানেন যে আরও এটার সাথে অন্যান্য কাজ রয়েছে, যেমন মশলা মানে তৈরি করা। এবং দেশের বাড়িতে বেশিরভাগ সময় আমরা দেখি যে যারা ঘরবাড়ির সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে মা, খালা বা দাদি, ওনারা এই আয়োজনটা করে আগে থেকে প্রস্তুতি নেয়। এবং যেহেতু আমাদের মা, খালা বা দাদি, ওনাদের যে সন্তান বা নাতি বা অন্যান্যরা শহরে থাকে, তারা শহর থেকে আসবে, এই জন্য আরেকটা প্রস্তুতি, সেটা হচ্ছে পিঠা বানানোর প্রস্তুতি। এই যে অ্যারেঞ্জমেন্ট, এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বড় ঈদ বলা হয়ে থাকে। তো আমার ঈদের যে বিভিন্ন আপনার আনন্দ বা স্মৃতি, এই স্মৃতিটার মধ্যে ওই শৈশবের যে স্মৃতি, শৈশব শুধু একদম ছোটবেলা থেকে না, আমার কলেজ জীবন পর্যন্ত, ওটাকে আমি ঈদের আনন্দের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা ঢাকা শহরে আমি থাকতাম, আমার বাবা সরকারি অফিসে চাকরি করতেন, উনি হেলথ সেক্টরে ছিলেন। তো আমরা প্রতি বছরই কোরবানির ঈদের সময় দেশের বাড়িতে যেতাম। আমাদের দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে বাজিতপুরে। এবং এই ঈদের আগে আমার একটা, যেটা বললাম, এক্সাইটমেন্ট ছিল যে দেশের বাড়িতে যাব, আমাদের দেশের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে, এবং আমার যে কাজিন যারা আছে ওনাদের সাথে দেখা হবে, একসাথে খেলাধুলা করব। এবং আমাদের পরিবার ছিল অ্যাকচুয়ালি যৌথ পরিবার, যদিও সবাই আলাদা আলাদা বিভিন্ন জায়গায় থাকতাম, কিন্তু আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু ছিল আমার দাদি। উনি যদিও বয়স্ক ছিলেন, বাট দাদির, আমার বাবা, চাচারা 7 ভাই ছিলেন, 4 বোন, এবং আমার যে বড় চাচা, উনি দেশের বাড়িতে মেনলি থাকতেন। এবং উনি খুবই অমায়িক ছিলেন। উনি পরিবারের সবচেয়ে বড় সদস্য, কিন্তু ওনার সবার প্রতি ওনার স্নেহ খুব বেশি ছিল। আমি আসলে একটু একটু করে আসব। তো আমার বাবা এবং চাচা, ওনাদের মধ্যে খুব বন্ডিং ছিল আর কি, বন্ধনটা খুব মজবুত ছিল। এবং এটাও অ্যাকচুয়ালি অনেক শিক্ষণীয় ব্যাপার। এখন হয়তো বা এই জিনিসটা দেখা যায় না, কম দেখা যায়। এবং সময়ের
প্রয়োজনে বা বিবর্তনে আমরা আগের যে আমাদের যে ঐতিহ্য ছিল এগুলি থেকে একটু দূরে চলে আসছি। যাই হোক, তো ঈদের আমাদের সবচেয়ে বেশি আনন্দ ছিল দেশের বাড়িতে যাওয়ার পরই হাটে যাব। এবং আপনারা জানেন এখন যেহেতু ঢাকা শহর বা অন্যান্য জায়গায় একটা নির্দিষ্ট সময়ের জন্য হাট বসে, দেশের বাড়িতে আগে আসলে ওরকম ছিল না, যেহেতু সবাই ক্রয় ক্ষমতা সমান না, তো কোনো একটা নির্দিষ্ট দিনে হাটটি বসতো। তা আমরা এবং আমার যে বড় যে কাজিনরা ছিলেন ওনাদের সাথে আমরা হাটে যেতাম, এবং হাটে যাওয়ার পর ওই গরু পছন্দটা একটা বিশাল ব্যাপার ছিল, এবং যেহেতু অনেকে যেতাম এক একজনের পছন্দ এক এক রকম ছিল। আমি বিশেষ করে ষাঁড় গরুটা বেশি পছন্দ করতাম। এবং আপনি জানেন যে ষাঁড়ের আবার বিভিন্ন ধরনের ষাঁড় আছে। কিছু কিছু ষাঁড়ের ওই যে গজ যেটা বলি, যেটা মানে মাথার পিছনে যে একটু উঁচু জায়গা, এই জিনিসটা আমি খুবই পছন্দ করতাম। এবং হাটে গিয়েই আপনারা জানেন যে এক এক গরুর যে এক এক রকম তাদের বিহেভিয়ার প্যাটার্ন, তো গরুর লেজটা ধরে দিতাম টান। তো এই টান দেওয়ার সাথে সাথে সে যদি বসে থাকতো সে লাফ দিয়ে উঠতো, এবং আশেপাশে আমার সাথে যারা থাকতো সারা তার ভয়ে একদম আপনার বিভিন্ন জায়গায় চলে যেত। তা হাটে যাওয়ার, এবং আমরা অবশ্যই গরু ক্রয়ের সময় বার্গেন করতাম, কারণ এটা তো অবশ্যই করতে হবে। তো বেশিরভাগ সময় আমরা দেশের বাড়িতে গরু কোরবানির জন্য হাট থেকে কিনেছি। এছাড়া আপনি জানেন বিভিন্ন খামারি আছে, তারা অনেক সময় নিজেদের গরু বিক্রি করে, তো পরিচিত যারা খামারি তাদের কাছ থেকেও গরু ক্রয় করা হতো। এবং গরু বিভিন্ন ধরনের, যেটাকে আমরা বলদ গরু বলি, হাল চাষের জন্য ব্যবহার করা হতো, ওই গরু অনেকে বিক্রি করতেন আপনার কোরবানির সময়ে। তো আমি বেশিরভাগ সময় ওই ষাঁড় গরুটি পছন্দের জায়গা ছিল, এবং গরুর যে কালার অ্যাকচুয়ালি বেশিরভাগ গরুই ছিল সাদা রঙের, আবার কিছু কিছু গরু কালো সাদা মিক্সড, এবং কিছু কালো গরু। তো অ্যাকচুয়ালি আমার কাছে কালো গরুটাই দেখতে খুব ভালো লাগতো আর কি, কারণ ওই সাদা গরুতে অনেক সময় দেখা যায় যে গরু যদি ওইরকম হৃষ্টপুষ্ট না হয় তাহলে তার যে এই যে মনে করেন যে দুর্বলতাগুলো এগুলি চোখে পড়তো। এই জন্য আপনার কাছে কালোটাই বেশি পছন্দ। জি, তো আমরা গরু ক্রয় করার পর দেখা যেত যখন নিয়ে আসতাম বাড়িতে, তখন আবার ছোট ছোট আমাদেরও ছোট যারা বাচ্চারা তারা আবার মালা বানায়। এখনকার যেমন ঢাকা শহরে ফুল পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ফুল, দেশের বাড়িতে আসলে এত ফুল ওইভাবে প্রচলন খুব একটা নাই। তো ছোট বাচ্চারা দেখা যেত পাতা দিয়ে ফুল বানাতো, ফুল বানিয়ে গরুর গলায় মালা দিয়ে দিত আর কি। তো আমরা অনেকে আমাদের সাথে যদি সাহায্যকারীরা ছিলেন ওনারাই দেখাশোনা করতো, তারপরও আমরা নিজেরাই আপনার গরুকে ওই খাওয়ানোর চেষ্টা করতাম, ভুসি বা অন্যান্য যে মাঠ এগুলি খাওয়াতাম। তো ঈদের দিনের কথা একটু বলতে চাই। ঈদের দিনটা ছিল যেহেতু বিশেষ দিন, এবং খুব ভোরে আমরা ঘুম থেকে উঠতাম। আমি হয় বলেছি কিনা, আমাদের চাচাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোন সবাই মিলে আমাদের যে কেন্দ্রীয় যে পরিবার, যেটা ওই সময়ে আমার দাদি এবং বড় চাচা মাধ্যমে ছিল, আমরা 52 জন সদস্য ছিলাম। অনেক মানে বেশিরভাগ ঈদে দেখা গিয়েছে যে আমরা যে এই চাচাতো ভাই বোন প্রায় 30 থেকে 35 জন গ্রামের বাড়িতে উপস্থিত। আমার চাচা ফুফু ওনারা তো আছেই আর কি। তো সবাই খুব ভোরে উঠে যেত, এবং আমাদের মধ্যে কম্পিটিশন হতো কে আপনার গোসল টোল শেষ করে পাঞ্জাবি পরে তৈরি হবে আর কি। তো আমরা প্রায় বেশিরভাগ সময় দেখা যেত তো সকাল 8:30 বা 9টার দিকে ঈদের নামাজ ঈদগাহে হয়। তো আমরা সবাই একসাথে আপনার ঈদগাহে নামাজে যেতাম, ওইখানে নামাজ আদায় করতাম, এবং আদায় করার পর আমরা আমাদের গ্রামের বাড়িতে ফেরত আসতাম। এবং আসার পরে অ্যাকচুয়ালি কোরবানিটা আয়োজনটা শুরু হতো, পশু কোরবানিটা। কিন্তু এর আগে গ্রামের যারা বাড়িতে যারা বড়রা আছেন, মা, খালা, চাচি, ওনাদেরকে সালাম করার ইয়েটা চলতো আর কি। তো তারপরে কোরবানিটা শুরু হতো।
এবং সবচেয়ে অ্যাকচুয়ালি যেহেতু স্মৃতি, সবচেয়ে মজার ব্যাপার এই কোরবানির আগে আমাদের পরিবার একটা ট্রেডিশন হচ্ছে যে সবাইকে গরুটা আবার দেখানো হবে আর কি। তো সবাই দেখবে গরুটা দেখবে। আমার দাদি অ্যাকচুয়ালি খালা আসতেছে, যদিও আমাদের বাড়ি আমার বড় চাচা স্ত্রী হচ্ছে আমার বড় খালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জন্য খালার শব্দটা আসছে। তো ওনাদেরকে আবার দেখানো হতো, ওনাদেরকে দেখানোর পরই তারপরে আপনারা কোরবানির দিকে চলে যান। গরুর কোরবানিটা অনেক চমৎকার স্মৃতি আপনার কাছ থেকে শুনলাম স্যার। মানে আসলে শৈশবের স্মৃতি, এটা মানে বলে শেষ করার মতো না। আনন্দটা বেসিক্যালি আমাদের শৈশবেই হয়, পরবর্তীতে আসলে দিন যত যায় দায়িত্ব বেড়ে যায়, মানে মজার জায়গাটা বা আনন্দের জায়গাটা আস্তে আস্তে দায়িত্ববোধের জায়গায় পরিণত হয়ে যায়। খুব চমৎকার বলছিলেন স্যার আপনি আপনার গ্রামের বাড়ির স্মৃতি। আমি একটু আপনার পরবর্তী জীবনে, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে, আমি জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, হল জীবন আপনার কোনো ঈদের স্মৃতি আছে কি, যদি আমাদের বলতেন? জি অবশ্যই আছে। তার আগে আমি আমার একটু ওই আগের কথা একটু কন্টিনিউ করতে চাই। দেশের বাড়িতে আরেকটা ছিল যে আপনার ঢাকা শহরে তো আগের কথা যদি বলি, এখন হয়তো বা অনেক কিছু পাওয়া যায় রেডিমেড বা রেডি টু ইট, বিশেষ করে পিঠা জাতীয় খাবার। কিন্তু আগে কিন্তু প্রত্যেক বাড়িতে পিঠা তৈরি করতো, যেটা আমি শুরুতে বললাম যে বড় ঈদের ব্যাপারটা নিয়ে। তা আমার আবার খাওয়ার প্রতি খুব লোভ ছিল, হয়তো বা আপনি বলবেন যে ভোজন রসিক, কিন্তু সত্যিকার অর্থে একদম পেটুক। আমি পিঠা খুবই লাইক করতাম। তা আমার জন্য স্পেশাল ভাবে ওই যে তেলে ডুবানো যে পিঠা, যে ডুবা পিঠা যেটা বলে, যদিও ডুবা পিঠা এখন বুঝতে পারি যে স্বাস্থ্যের জন্য এত ভালো নাই, পরে হয়তো আবার আসবো। তো আপনার পুলি পিঠা, তারপর বরফি, আপনার আগে নারকেল দিয়ে বিভিন্ন ধরনের বরফি। তো আমার জন্য বাড়ির অন্যরা, যেহেতু আমি পছন্দ করি, বরফি বানানো একটু বিশেষ গুরুত্ব দিয়ে বানানো হতো। আর সেমাইটা তো আপনার ঈদের দিন সবাই পরিবেশন করে, কমন খাবার হিসেবে। জি। তো আমার কলেজ বিশ্ববিদ্যালয় জীবন, হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে 1990 সালে অ্যাকচুয়ালি আমার পড়াশোনা শুরু করি এবং 1997 সালে আমি মাস্টার্স পাস করে বের হই। ওই সময়টা ছিল অ্যাকচুয়ালি তারুণ্যের সবচেয়ে চমৎকার একটা সময়, এবং আমি হলে অ্যাটাচ ছিলাম, কিন্তু হলে ওইভাবে থাকতাম না। কিন্তু হলের যে আমার বন্ধুরা ছিল তাদের সাথে সবসময় যোগাযোগ আসা যাওয়া করতাম। তো হলে অ্যাকচুয়ালি ঈদের সময় যেহেতু অনেকে পরীক্ষা যখন থাকতো তখন হলে অবস্থান করে, কিন্তু ঈদের আগেই সবাই দেশের বাড়িতে চলে যান, যে তাদের আপনার আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যের সাথে একসাথে ঈদ করার জন্য। এছাড়া আমরা দেখা যেত যে ঈদের দিন হলের যে বন্ধুরা থাকতো তাদেরকে অনেক সময় বাসায় দাওয়াত দিতাম আমি, এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম, এবং ঈদের দিনটা অ্যাকচুয়ালি ওই ঘোরাফেরার জন্যই ব্যবহার করা হতো। স্যার আপনি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো পুরন ঢাকার কাছাকাছি, আপনাদের সায়েন্সের হলগুলো আমি যতটুকু জানি, সেখানে অনেক সময় দেখা যায় যে বন্ধুদের নিয়ে পুরন ঢাকায় একটু ঐতিহ্যবাহী খাবার খাওয়া বা ঘোরা, এরকম কোনো বিষয় ছিল কিনা? হ্যাঁ, ওই আমাদের সময় অ্যাকচুয়ালি চাঙ্কারপুলের ওই পাশে একটা হোটেল ছিল, নীরব হোটেল। এখনো আছে সম্ভবত? এখনো আছে, কিন্তু এখন আগের যে পরিধি এখন একটু পরিবর্তন হয়েছে। এবং নীরব হোটেল আপনার খুব ফেমাস ছিল বিভিন্ন ধরনের ভর্তার জন্য, মানে এই খাবারগুলি তারা পরিবেশন করতো আর কি। এবং আরেকটা, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনার একটা বাজেটের লিমিটেশন আছে, তো আমাদের যে খাদ্য ক্রয়ের যে একটা বাজেট, সেটার সাপেক্ষে আপনার নীরব হোটেলটা বেশ, মানে অর্থাৎ একটা ক্রয় সাপেক্ষ সামঞ্জস্যপূর্ণ একটা, আপনি খুব চমৎকার বলছেন। আমার নিজের জীবনে এরকম কিছু স্মৃতি আছে, যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মজার স্মৃতি আপনি বললেন স্যার। আমি যদি এর পরের জীবনে চলে আসি, অর্থাৎ আপনার পেশাগত জীবন, অর্থাৎ এখন আপনি পেশাগত দায়িত্ব পালন করছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন। এই সময়ের ঈদ, অর্থাৎ ছোটবেলার ঈদ আমরা শুনলাম, বর্তমানে আসলে ঈদটা কেমন কাটে বা কিভাবে কাটছে? জি, আসলে যেহেতু প্রত্যেকটা মানুষের তার অবস্থার পরিবর্তন হয়, দায়িত্ববোধের পরিবর্তন হয়। আগে যখন
শুরুর কথাগুলি বললাম, যখন ছোট ছিলাম তখন ওরকম দায়িত্ববোধ ছিল না, শুধু আনন্দ আর আনন্দ, এবং অন্যরা আমাদের সব কাজ করে দিবে বা দায়িত্ববোধ নিবে। কিন্তু এখন ঈদের পুরোটাই হচ্ছে যে দায়িত্ব নেওয়া, কারণ আমার সন্তান আছে বা বাবা মা বয়স্ক ছিলেন। তো এখনকার আনন্দ আর আগের আনন্দের মধ্যে কিছুটা পার্থক্য। তারপরে তো ঈদের আনন্দ তো অবশ্যই আনন্দ সবার জন্যই, কারণ ঈদটা হচ্ছে এক্সাইটমেন্ট, আর বাচ্চাদেরকে খুশি করা বা ঈদের আনন্দ তাদেরকে দেওয়া, সেটাও একটা অন্যরকম আপনার ঈদের আনন্দ। তো কর্মজীবনে অ্যাকচুয়ালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অনেক দীর্ঘদিন কাজ করছি, এখন ডেপুটেশনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আছি। আমি বিভিন্ন সময়ে অ্যাকচুয়ালি বিদেশে আমার যেতে হয়েছে, এবং কোনো একটি সময়ে আমার পিএইচডি চলাকালীন সময়ে আমি যুক্তরাজ্যের স্কটল্যান্ডে ছিলাম, এবং ওই সময়ে আমি অ্যাকচুয়ালি আই গট ম্যারিড। তো তারপর আমার স্ত্রী আমার সাথে ইংল্যান্ডে যান 2003 সালে, এবং ইংল্যান্ডের যে ঈদের পরিবেশ আর আমাদের একটু ভিন্ন। ওইখানে যেহেতু আপনার জানেন যে নন মুসলিম কান্ট্রি, তো আমাদের দেশের যেরকম ঈদের আনন্দ ওইখানে উপভোগ করা যায় না। আমরা ওই ইংল্যান্ডও দেখা যেত যে ঈদের দিন গোসল করে আমরা হয় মসজিদে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঈদের জামাত হতো বা কোনো সেন্টারে, ওইখানে নামাজ পড়তে যেতাম, এবং সেটা বোধহয় অনেক কষ্ট করে আসতে হতো। স্কটল্যান্ড থেকে হয়তো ইস্ট লন্ডন এই দিকে চলে আসতে হতো। স্কটল্যান্ড অ্যাকচুয়ালি না, প্রত্যেকটি আপনার যে সিটি ওইখানে মসজিদ আছে। এবং এখন ইংল্যান্ড বললি বা আপনার, আমি সুইডেনেও ছিলাম অনেক দিন, সুইডেনও বড় বড় শহরে আপনার ঈদের জামাত অ্যারেঞ্জ করা হয় একটা নির্দিষ্ট সময়ে, ওইখানে সিকিউরিটি থাকে। তো ওইখানে বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন দেশের যে মুসলিম কমিউনিটি আছে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তাদের সাথে দেখা হয়, এবং তাদের যে কালচার আমাদের কালচার একটু ডিফারেন্ট। আমরা যেমন ঈদের যে খাবার যেগুলি পরিবেশন করি, বিশেষ করে ভাজা বা মনে করেন স্পাইসি, বিদেশে আবার এই ধরনের খাবার খুব একটা সর্ব করে না বা পরিবেশন করে না। আমরা ঈদে স্কটল্যান্ডে যেটা দেখেছি যে নামাজ শেষে তারা ডেজার্ট, জুস, তারপরে বিভিন্ন ধরনের আপনার ধরনের খেজুর বা ফ্রুটস, এই জাতীয় জিনিস বেশি দিত। এবং আমরা যদি উইকেন্ড যদি না হয়, যেমন মনে করেন ওইখানে বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার স্যাটারডে অ্যান্ড সানডে 2 দিন হইতেছে উইকলি হলিডে, আমরা চেষ্টা করতাম যে রোজার ঈদ বলি বা কোরবানি ঈদ বলি যেন উইকেন্ডে পড়ে। এবং রোজার ঈদে তো অনেক সময় আপনার আগে বোঝার কোনো উপায় নাই, দেখা যায় যে যদি উইকডেসে পড়ে অনেকে ছুটি নিতে পারে না বা অনগোয়িং কিছু কাজ থাকে। যারা আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমাদের অনেক অ্যাসাইনমেন্ট বা এক্সাম রিলেটেড আপনার শিডিউল ছিল, তো ঈদের নামাজ পড়ে আবার আমাদের ওইখানে চলে যেতে হতো। আফটারনুনে আমরা আমাদের পরিচিত যে বন্ধু বান্ধব তাদের বাসায় যেতাম, তারাও আমাদের বাসায় আসতো। এবং যেহেতু বললাম যে আমি বিবাহের পরে ওইখানে আমার ওয়াইফ আমার সাথে সংযুক্ত হয়েছে, এবং ফার্স্ট ঈদ অ্যাকচুয়ালি আমার ম্যারিড লাইফে ওইখানেই করি, স্কটল্যান্ডে করতে হয়েছে। জি, এবং সে আবার ঈদের দিন ওই কাস্টার্ড বানাবে, তারপর যে আপনার সেমাই, এই ধরনের যে ডেজার্ট জাতীয় জিনিস এগুলি তৈরি করবে, ফ্রুট সালাদ। এবং তার পছন্দের জিনিস ওইখানে ছিল যে অ্যাকচুয়ালি আপনি জানেন যে বিদেশে আমাদের দেশের মতো এত অয়েলি বা স্পাইস দিয়ে রান্নাবান্না কিন্তু করা যায় না, এবং সেইগুলি করতো। এবং যখন একটু আপনার ফিউম বের হতো তখনই ওই যে ওইখানে আবার ওই যে ফায়ার অ্যালার্ম বেজে উঠতো, সাথে সাথে আপনার অ্যালার্ম বেজে উঠতো। তো এইগুলি আবার আমরা এগুলি আবার বন্ধ করতাম আর কি। তো আমরা আমাদের বাসা বিদেশে অনেককে দাওয়াত দিয়েছি এবং বিদেশিরাও আসতো। এবং ওখানে কিন্তু স্যার একটা বিষয় থাকে, মানে দেশি আইটেম নিয়ে যারা
আমাদের সাবকন্টিনেন্টে যারা, তারা কিন্তু দেশি আইটেমের প্রতি খুব বেশি আকর্ষিত থাকে, এবং এই ধরনের কোনো বাসায় দেখা গেল যে দেশি কোনো আইটেম থাকলে সবাই মিলে ওই জায়গাটার প্রতি একটা গ্যাদারিং হয় স্যার, এরকম বিষয় ছিল। কিন্তু বাইরে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে এই যে মুখরোচক খাবার রান্নার জন্য আপনার অনেক ধরনের উপকরণ দরকার, সেই উপকরণটা অনেক সময় পাওয়া যায় না, এবং বিভিন্ন শপে, ওইখানে এশিয়ান শপ বা ইন্ডিয়ান শপ নামে পরিচিত স্পাইসি শপ, ওই সবগুলো বিভিন্ন শপে খুঁজে খুঁজে তারপর বের করা লাগে, কষ্ট করে আপনাদের এই আইটেমগুলো বের করতে হয়। তবে এখন আপনার পরিবর্তন হয়েছে, এখন যে বিদেশি বা যে নিজস্ব সুপার শপ, যেমন মরিসন বলি বা টেক্সকো বলি, আমি ইংল্যান্ডের কথা বলছি, আজদা, এগুলিতে এশিয়ান যে স্পাইসিস এগুলি পাওয়া যায়, কারণ একটা অনেক বড় কমিউনিটি এখন ওখানে গ্রো আপ করে ফেলেছে, বাঙালি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি একটা বড় কমিউনিটি। স্যার, আপনি বাইরের কথা বললেন, আসলে আমাদের দেশের ঈদ এবং আপনার মানে বিবরণে যেটা বুঝলাম, দেশের ঈদ এবং বাইরের ঈদের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। তারপরে আমাদের সাবকন্টিনেন্টের মানুষ চেষ্টা করে যে একটা দেশীয় আমেজ ওখানে তৈরি করা যায় কিনা। স্যার, আপনি বলছিলেন যে আপনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুরে। আমরা জানি যে কিশোরগঞ্জে শোলাকিয়া একটা ঈদগাহ আছে, এবং সেখানে অনেক বড়, যদিও এটা রোজার ঈদে অনেক বড় ঈদের জামাত হয়, কোরবানির ঈদেও হয়। আপনার কি কোনো শোলাকিয়া ঈদের জামাতের কোনো স্মৃতি আছে কিনা? না, সত্যিকার অর্থে আমি অনেক চেষ্টা করেছিলাম, বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই। যেহেতু ছোটবেলায় অ্যাকচুয়ালি ছোট ছিলাম, একা যেতে পারতাম না, এবং আমরা ঢাকা শহরে বিশেষভাগ সময় বাস করতাম, শুধু ঈদের সময়, কোরবানিদের সময় দেশে যেতাম, এবং দেশে যাওয়ার পর অল্প সময়ের জন্যই, কেন যখন স্টুডেন্ট ছিলাম তখন আবার ব্যাক করতে হবে পরীক্ষা বা অন্যান্য পারপাসে, এবং আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, ওনারও একটা অল্প সময়ের আপনার ছুটি পেতেন, তো ওইখানে অ্যাকচুয়ালি যাওয়া হয় নাই। তবে আমিও স্বপ্ন দেখি, আমার মনে হয় যে আপনি অনেক বড় একটা জায়গা মিস করেছেন, যেহেতু আপনার নিজের দেশের বাড়ি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু যেহেতু আপনার ঈদের স্মৃতি শুনলাম, পাশাপাশি আপনি খাদ্য মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমাদের বর্তমান সময়ে এই যে এখন যেটা দেখা যাচ্ছে, পশু ক্রয়, জবেহ করা, খাদ্য সংরক্ষণ করা, খাদ্য প্রিজার্ভ করা আমরা যেটাকে বলি, এবং পরবর্তীতে এই প্রিজার্ভকৃত খাদ্য দীর্ঘদিন যাবৎ খাওয়া, যেহেতু কোরবানির মাংসটা অনেক দিন যাবৎ খাওয়া হয় আপনি জানেন, এক্ষেত্রে আসলে আপনাদের জায়গা থেকে, অর্থাৎ নিরাপদ খাদ্য মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের যদি কোনো বিশেষ পরামর্শ বা বিশেষ নির্দেশনা থাকে আমাদের দর্শকরা উপকৃত হবে এমন কোনো বিষয় স্যার? জি, ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটি বিষয়ে আলোচনা করছেন। যেহেতু আমাদের কোরবানির ঈদ, এবং আমরা জানি যে কোরবানির ঈদের অ্যাকচুয়ালি সবাই এটার সাথে সংশ্লিষ্ট, এবং বিভিন্ন জায়গায় জায়গায় বা পরিবারে মানুষ কোরবানি দিচ্ছে। তো আমরা যারা কোরবানি দিচ্ছে তাদের কাছে মেসেজ পাঠাচ্ছি। এর আগে একটু বলি যে আপনি জানেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2015 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013 সালে মহান সংসদে পাশের পর। তো আমাদের মেইন যে দায়িত্ব সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এবং এটা একটি সমন্বয়ের মাধ্যমে হয়, এবং আমরা নিরাপত্তার বিষয়ে সবাইকে বিভিন্ন মেসেজ বা পরামর্শ দিয়ে থাকি, বিভিন্ন নির্দেশিকা আপনার তৈরি করি। তো এবার কোরবানি ঈদের জন্য আমরা এই ধরনের মেসেজ আমরা টিভিসি তৈরি করেছি, এবং এই টিভিতে বা আমাদের যে সোশ্যাল যে আপনার মাধ্যমগুলো আছে এগুলিতে প্রচার করছি। এছাড়া আমাদের বাংলাদেশে ঢাকা শহর ছাড়া 64টা জেলায় আপনার জেলা অফিস আছে, এবং ওইখানে নিরাপদ খাদ্য অফিসার আছেন, এবং ওনারা কোরবানির যে হাট, ওইখানে মাইকিং করছে যে আপনার বিভিন্ন হাটে কিভাবে ওই যে এই যে ম্যানেজমেন্টগুলো করবে, যেটা খাদ্য নিরাপত্তার সাথে আমরা পরিবেশের ব্যাপারে আমরা কাজ করব না, এটা পরিবেশ অধিদপ্তর কাজ করবে, বা নিরাপত্তা যারা তারা কাজ করবে, কিন্তু আমরা খাদ্য নিরাপত্তার সাথে যে কাজগুলো সেটা আমরা মাইকিং করে সবাইকে অবহিত করছি। তো এর মধ্যে একটা হচ্ছে যে যখন একজন ক্রেতা আপনার কোরবানির মানে হাটে যাবে পশু ক্রয়ের জন্য, উনি যেন
আপনার পশুটি ভালোভাবে দেখে কিনেন যে ওটা সুস্থ কিনা। হ্যাঁ, যদি ওনার কোনো পরামর্শ প্রয়োজন হয় তো পশু অধিদপ্তরের একজন ডক্টর বা একজন আপনার এক্সপার্ট থাকে ওইখানে, ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারে। এটা একটা মনে হয় তো সহজ কথা, কিন্তু এটা আসলে সবাইকে মানে জনসাধারণকে আবার রিমাইন্ড করে দেওয়া, সচেতন করার জন্য আছে। এবং উনি যখন আপনার নিয়ে যাবেন তারপর কোরবানি দিবেন, এবং কোরবানি যখন জবাই করা হবে যে ওই যে জায়গা জবাই করা হবে ওইখানে যেন একটু পরিষ্কার রাখেন এবং পরিষ্কার পানি দিয়ে ওই জায়গাটা ধৌত করে নেন। কারণ আপনি জানেন যে, এবং জবাই করার আগে আপনার গরুটা যেন ভালো মতো গোসল যদি আমরা করেন, হ্যাঁ, কারণ ওইখান থেকে যদি কোনো ময়লা থাকে বা আপনার অন্যান্য জীবাণু থাকে এগুলি কিন্তু জবাই করার পর আমাদের মাংসের মধ্যে চলে আসবে। এটা তারপর কোরবানি হওয়ার পর যত দ্রুত সময়ের সাথে, মনে করেন ম্যাক্সিমাম 4 ঘন্টা, এটা একটা সময় দেওয়া হয়েছে, তো 4 ঘন্টার মধ্যে কোরবানির প্রক্রিয়াকরণটা যেন শেষ করে তারপরে যদি উনি রান্নার জন্য রান্না করেন তা রান্না করবেন এবং খাবারগুলি নিজেরা বা আত্মীয়-স্বজনকে নিয়ে খেয়ে ফেলবেন। যদি অবশিষ্ট থাকে তাহলে আপনার নর্মাল টেম্পারেচার ওই খাবারটা রান্নাকৃত খাবার রাখার পর উনি 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে আপনার ফ্রিজে সংরক্ষণ করবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য 3 থেকে 4 দিন সংগ্রহ করবেন। আর অন্য যে মাংসগুলো যেগুলি আপনার রান্না করা হয়নি সেগুলি ডিপ ফ্রিজ যেটা আমরা বলি -18 ডিগ্রি, ওই ডিপ ফ্রিজে উনি সংরক্ষণ করবেন। এবং অ্যাকচুয়ালি এই সংরক্ষণটা আমরা জানি যে ডিপেন্ড করতেছে তার কোয়ান্টিটির উপর, তো ম্যাক্সিমাম যেন 6 মাস উনি সংগ্রহ করেন, এর বেশি না করার জন্য আমরা সবাইকে একটু পরামর্শ দিই। কারণ এগুলি এই যে পশুর যে মাংস এগুলির মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। এবং আরেকটা যেটা, কাঁচা মাংস এবং রান্না করা মাংস যেন একসাথে না রাখা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যার। কাঁচা মাংস থেকে আপনার যে মাইক্রো অর্গানিজমের কথা বললাম সেটা রান্না করা মাংসে চলে যেতে পারে, এই কাজটা যেন না করা হয়। এবং আরেকটা যেটা আপনি জানেন আজকাল পলিথিন আমরা সবাই ব্যবহার করি, এবং পলিথিনের ব্যবহার যেহেতু পলিথিন সহজলভ্য এবং আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করতে পারে বা ক্যারি করতে পারে পলিথিনের ব্যাগ, তো পলিথিনের আবার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন গ্রেড আছে। তো আমরা সবাইকে পরামর্শ দিই যে খাবার যখন সংরক্ষণ করবে তখন ফুড গ্রেড প্লাস্টিক যেন ব্যবহার করা হয়। প্লাস্টিক আপনি জানেন যে এক ধরনের প্লাস্টিক আছে, সেটা হচ্ছে পিভিসি বলে, পলিভাইনাল ক্লোরাইড, যেটা আপনার ওই যে এই বিভিন্ন জায়গায় আমরা বাসা বাড়িতে দেখি যে পানির পাইপ যেগুলি, এই পিভিসি দ্বারা কিন্তু আপনার খাবার সংরক্ষণ করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা টক্সিক ম্যাটেরিয়ালস। এবং এইখান থেকে যদি আমরা এটা দ্বারা যদি খাবার সংগ্রহ করি তাহলে খাবারে কিন্তু ওই যে ক্ষতিকারক প্রভাব এটা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে স্যার আপনি যেটা বললেন যে ফুড গ্রেডের যেই বিষয়টা, অর্থাৎ ফুড গ্রেড, অবশ্যই ফুড গ্রেডটা ব্যবহার করতে হবে। গ্রেড 2 যেটা, সেটা পলিইথিলিন, এবং এটা হচ্ছে যে হাই ডেনসিটি পলিইথিলিন, ওই গ্রেডটা অ্যাকচুয়ালি ফুড গ্রেড। এই প্লাস্টিক ম্যাটেরিয়ালসটা দ্বারা তৈরি যে আপনার কন্টেনার, এগুলি ব্যবহার করার জন্য আমরা সবাইকে উৎসাহিত করি। জি স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে শুনলাম। বিশেষ করে আপনি সর্বশেষ যেটা বললেন যে আমাদের দেশে বোধহয় পিভিসির এটা সহজলভ্যতা বেশি এবং মানুষ স্বাভাবিকভাবে এটা ব্যবহার করে, কিন্তু এতে করে এই যে খাবারটা কন্টামিনেট হওয়ার যে আশঙ্কার কথা বললেন, এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমাদের সাধারণ দর্শক অনেক বেশি উপকৃত হবে। এবং একটু সচেতন হলে এই যে 6 মাস যাবৎ খাবারটা প্রিজার্ভ করা হবে, পরবর্তীতে যদি দেখা যায় যে এই খাবারটা আসলে গ্রহণ করার পরে আমার উপকারের থেকে ক্ষতির মাত্রা যদি বেশি হয়ে যায় বা আমার যদি কোনো রকম ফুড পয়জন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকম একটা ক্যাটাস্ট্রফি হয়ে যেতে পারে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ঈদের স্মৃতি, পাশাপাশি আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি অনেকগুলো তথ্য আমাদেরকে শেয়ার করলেন। আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু ঈদের পরে আবার ঢাকায় ফেরা নিরাপদে, যেহেতু আপনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব, আবার নিরাপদে মানুষের ফেরার একটা বিষয় আছে, সব মিলে নিরাপত্তার বিষয়টা আপনারা দেখেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাদের নিরাপত্তা বা ফেরার বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে স্যার। জি, অবশ্যই। আমরা সবাই ঈদ শেষে আমাদের স্ব কর্মক্ষেত্রে ফিরে আসব।
এর আগে আমি আগের আলোচনার থেকে একটু অংশ আবার একটু রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু কোরবানির ঈদের সময় আমরা কোরবানির মাংস বিভিন্নভাবে আমরা মানে খাবার পরিবেশনের জন্য বা রান্নাবান্না করে থাকি। তা আমরা জানি অনেকে এই কোরবানির মাংস দিয়ে কাবাব তৈরি করি। তো এই কাবাব তৈরির জন্য আমরা আপনার তেল ব্যবহার করা হয়, মানে কোরবানিতে একটা বিশাল অংশের তেলের ব্যবহার হয়। তেলের ব্যবহার, এই যে তেলের ব্যবহারটা আমরা সবাইকে আপনার উৎসাহিত করি যে একই তেল যেন ব্যবহার না করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা পোড়া তেল বলি। পোড়া তেল হচ্ছে যে আমি আজকে তেলদার কোনো কিছু ভাজলাম, সেটা রেখে দিলাম, আমি পরবর্তীতে আরেকটা কাজের জন্য, এটার যে আপনার ফিজিক্যাল প্রপার্টিস এগুলি চেঞ্জ হয়ে যায় এবং এর মধ্যে কেমিক্যাল যে প্রপার্টিস, এখানে আমরা জানেন যে তেলের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে এবং ন্যাচারালি যে ফ্যাটি অ্যাসিড এটাকে বলে যে নর্মাল ফ্যাটি সিস কনফিগারেশন, কিন্তু উচ্চ তাপমাত্রায় এই নর্মাল যে ফ্যাটি অ্যাসিড যে কনফিগারেশন এটা চেঞ্জ হয়ে অন্য একটা অ্যাসিড যেটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এটা আপনার যে ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল, সেই এলডিএল তৈরিতে ট্রান্স ফ্যাটি অ্যাসিড সহায়তা করে এবং এলডিএল আমাদের শরীরে যত যাবে আমাদের হার্টের উপর এফেক্ট পড়বে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে। তা আমাদের পরামর্শ সবাইকে বা অনুরোধ, অ্যাকচুয়ালি শুধু পরামর্শ না, আমরা যেন পোড়া তেলটা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করি। জি, পুরা আমরা যেন এটা অ্যাভয়েড করি, ব্যবহার একদম নিষিদ্ধ করে দেই আর কি। জি, পরিশেষে আমি অ্যাকচুয়ালি আমাদের যে জনসাধারণ বা যারা ঈদের জন্য দেশের বাড়িতে গিয়েছেন তাদের ঈদের আনন্দের শেষে অবশ্যই তাদের নিজ স্ব কর্মক্ষেত্রে ফিরে আসবেন এবং তাদের ফিরে আসার যে যাত্রা এটা যেন নিরাপদ হয় সে আশা করি, আমি দোয়া করি। এবং তাদেরকেও নিরাপদে ফেরার জন্য অনেকে আমরা দেখা যায় রাস্তাঘাটে যখন গাড়ি চালানো হয় তখন খুব দ্রুততার সাথে গাড়ি চালায়, যেটা অনেক সময় অনেক বিপদ ডেকে আনে। জি স্যার। তো সবাই যেন নিরাপদে ফিরে আসতে পারে সেই প্রত্যাশা করি এবং আশা করি সবাই ঈদের আনন্দ শেষে নিরাপদে কর্মক্ষেত্রে ফিরে আসবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ কথা বলছিলাম আমাদের অধ্যাপক ডক্টর শোয়েব মোহাম্মদ স্যারের সাথে। স্যার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্যার, আমরা অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে শুনলাম, আপনার ঈদের স্মৃতি শুনলাম, দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন।